হ্যালো, স্টাডি সায়েন্স @SM চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রয় মার্টিন কোশ্চেন পেপার থেকে যে মডেল কোশ্চেন পেপার রয়েছে তার মডেল কোশ্চেন পেপারের মডেল নাম্বার 2। কিন্তু প্রথমেই করব মডেল নাম্বার 1-এর একটা কোশ্চেনের একটু ডাউট ছিল আগের দিন, কোশ্চেন নাম্বার 8 দেখে নাও। নেক্সট শুরু হবে মডেল কোশ্চেন নাম্বার 2। 8 নম্বর প্রশ্ন কী বলেছিল যে স্থির অবস্থায় থাকা একটি প্রোটন ও একটি ইলেকট্রন একই বিভব প্রভেদে ত্বরণ লাভ করলো। ইলেকট্রনের থেকে প্রোটন 200 গুণ ভারী। সে 200কে বলেছিল আগের দিন 2000 ধরে নিতে হবে, কারণ কি আমরা জানি একটি প্রোটন ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী হয়। প্রোটন কি হয়? প্রোটন ইলেকট্রনের ভরের 1837 গুণ হয়। এটা ভরের রেসপেক্টে এরকম হয়। প্রোটনের ভর ইলেকট্রনের ভর 1837 গুণ, এখানে ভুল করে 200 করেছে, এটা তোমরা 2000 অ্যাপ্রক্স ধরে নিয়ে করতে হবে অঙ্কটা। বলেছে যে ধরে নিলে প্রোটনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা পি এবং ইলেকট্রনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ই এর সম্পর্ক। তো প্রোটনের ক্ষেত্রে ল্যামডা পি এবং ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডা ই এর, অর্থাৎ ডিবগলি যে তরঙ্গদৈর্ঘ্য তার মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হবে। তোমরা জানো ডিবগলি তরঙ্গদৈর্ঘ্যের সূত্র কি? ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কার রেসপেক্টে? ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কার রেসপেক্টে? যদি কোনো তরঙ্গ কোনো কী মাধ্যমের মধ্যে যায় না, বিভব প্রভেদ যুক্ত কোনো মাধ্যমের মধ্যে যদি কোনো কণা যায়, তখন তার জন্য ডিবগলি তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ কী হয়? ল্যামডা ইকুয়াল টু h/2mq ইন্টু ভি। এখানে এস হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এম হচ্ছে তার ভর, কণার ভর, কি হচ্ছে কণার আধান, আর ভি হচ্ছে তার বিভব প্রভেদ। যে মিডিয়ামে বিভব প্রভেদ যুক্ত মাধ্যমের মধ্যে যাচ্ছে তার বিভব প্রভেদ। এবার আমাদের এখানে কি বলছে? ল্যামডা পি মানে কি? আমরা যে ল্যামডা পি হচ্ছে প্রোটনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য। ল্যামডা পি আমরা কি লিখতে পারি? h/√2mp মানে প্রোটনের ভর ইন্টু কিউপি মানে প্রোটনের আধান ইন্টু ভি। এটা কি আসলো? এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এমপি মানে প্রোটনের ভর, কিউপি মানে প্রোটনের আধান। একেবারে আমরা কি লিখতে পারি? ল্যামডা ই ইজ ইকুয়াল টু h/√2me কিউই ভি। অর্থাৎ এখানে ইলেকট্রনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য সমান h/√2m, অর্থাৎ ইলেকট্রনের ভর ইন্টু ইলেকট্রনের আধান ইন্টু বিভব প্রভেদ। এবার এখান থেকে আমরা কি করতে পারি? যখন আমরা কি জানি, যদি প্রোটন এবং ইলেকট্রন, যেহেতু বলে দিয়েছে প্রোটন ও ইলেকট্রন একই বিভব প্রভেদে ত্বরণ লাভ করে, তখন কি বলতে পারবো না? তখন আমরা বলতে পারি যে ল্যামডা পি ইন্টু √2mp কিউ পি ভি, অর্থাৎ আমরা দুই দিক থেকে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান সমান করছি। এখানে এস সমান আমরা কি লিখতে পারি? ল্যামডা পি ইন্টু এটা টোটালটা, এখান থেকে এস সমান লিখতে পারি কি? ল্যামডা ই ইন্টু টোটালটা। তো এখান থেকে আমরা বলতে পারি দুই দিক থেকে প্ল্যাঙ্কের ধ্রুবক সমান। তো এখানে কী বললাম? ল্যামডা ই ইন্টু √2me কিউই ভি। এখান থেকে বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, তো আমরা কী পাবো? ল্যামডা পি স্কোয়ার ইন্টু 2mp কিউপি ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ই স্কোয়ার উঠে যায় 2me কিউই ভি। এবার আমরা নেক্সট কী করতে পারি? নেক্সট করতে পারি ল্যামডা পি স্কোয়ার বাই ল্যামডা ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me কিউই ভি বাই 2mp কিউপি ভি। এটা চেঞ্জ করলাম দিক, তো এটা কাটবে, ভিভি কাটবে। নেক্সট আমরা কি লিখতে পারবো না? ল্যামডা পি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি আছে? ল্যামডা আমরা কি প্রথমে বলে দিয়েছে এমপি সমান 2000 এমই, এটা কি শর্তে দেওয়া আছে কোশ্চেনে। আর কি দেওয়া আছে? কিউই ইজ ইকুয়াল টু কিউপি সমান কত? ই। দুটোই কি ইলেকট্রনের চার্জের সাথে সমান, সেটা আমরা সেম জিনিস ই দিয়ে রিপ্লেস করতে পারি। এখান থেকে পেলাম কি 200 ইন্টু ই বাই 2000 এমই ইন্টু ই ক্যান্সেল হলো, এমই ক্যান্সেল হলো, তো পড়ে থাকলো কি এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা পি বাই ল্যামডা ই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2000। এখান থেকে স্কোয়ার উঠে গেলে কী হবে? ল্যামডা পি বাই ল্যামডা ই ইজ ইকুয়াল টু 1/√2
√2000, এখান থেকে কি লিখতে পারি 1/, √2000 তুললে কত হয় 40√5। ল্যামডা পি বাই ল্যামডা ই এর রেশিও বেরোলো। এখান থেকে অপশান বেরোনোর জন্য আমরা লিখতে পারি ল্যামডা পি ইজ ইকুয়াল টু, কি লিখতে পারি ল্যামডা পি ইজ ইকুয়াল টু ল্যামডা ই বাই 20√5। এই হচ্ছে আমাদের উত্তর। উত্তর হলো অপশান এ। কিন্তু এটা ভুল করে আগের দিন আমাদের এই যে সমীকরণটা এটা না ধরে আমরা ডিরেক্ট ধরেছিলাম যে আমরা ডিবগলি সমীকরণ এইচ সমান ল্যামডা সমান এইচ বাই এমভি ধরে করেছিলাম, সেজন্য এখানে আমাদের উত্তরটা ভুল এসেছিলো আগের দিন। উত্তরটা ভুল এসেছিলো, এটা আবার সঠিক উত্তর। দেখো নেক্সট মডেল কোশ্চেন 2 M2 রায়মার্টিনের মডেল কোশ্চেন 2। তোমাদের যেহেতু সেমিস্টার অনুসারে হবে পরীক্ষা, তোমরা জানো 7খানা চ্যাপ্টার থেকে 35টা এমসিকিউ উত্তর থাকবে। 35টা এমসিকিউ পুরোটা করাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোথায় সমস্যা হয়েছে। নেক্সট দেখো 1 নম্বর প্রশ্ন, মডেল 2 এর কোশ্চেন নাম্বার 1। কি বলছে মডেল 2 এর কোশ্চেন নাম্বার 1, একটি শোধক গ্লাসকে তার ভর দিয়েছে কত, এই তার সংকেত দেওয়া আছে MSO4, সংকেত কি দেওয়া আছে M2SO4.XH2। এই শোধক গ্লাসকে তাপ দেওয়ার ফলে তার ভরের 55.9% হ্রাস হয়। যদি এম এর পারমাণবিক ভর 23 হয় তবে এক্স এর মান কত হবে? অপশান এ 7, অপশান বি 8, অপশান সি 9 এবং অপশান সি 10। কোনটা হবে সঠিক উত্তর? বলছে শোধক গ্লাসকে এখানে যদি আমরা হিট দিই, মানে এখানে যদি তাপ দিই, এখান থেকে আমরা কী বলতে পারি উৎপন্ন MSO4 M2SO4 এবং যে জল যেটা শোধক গ্লাসকে হিট দিতে হবে, প্রথমে জল বেরোয়। শোধক যে কোনো গ্লাসকে প্রথমে যদি তাপ দেওয়া হয় সেখান থেকে কী বেরোবে, জল বেরিয়ে যাবে। এখানে এক্স অনু জল রয়েছে, তাই এক জল বেরিয়ে যাচ্ছে। এবার নেক্সট এখান থেকে আমরা কত যদি ভরের হ্রাস বলতে, এই যে জলটা বেরিয়ে যাচ্ছে এর জন্য হ্রাসটা পাচ্ছে। আর এখান থেকে আমরা লিখতে পারি কি, নেক্সট আমরা লিখতে পারি যে এর আণবিক ভর বের করতে পারি। এর আণবিক কত হবে, এম এর হচ্ছে 23, তাই কত হবে 23 গুণ 2 যোগ এসের জন্য 32 যোগ ওইর জন্য কত 16 গুণ 4, টোটাল আসলে কত থেকে এখানে এখান থেকে আসলে 142। আর এর জন্য কী হবে প্লাস এখানে এক্স, এসের জন্য 2 আর 16 যোগ 18x। তো এই যে টোটালটার ভর কত আসলো, টোটালটা ভর আসলো 142 যোগ 18x। আর এখান থেকে জল যেটা বেরিয়ে গেছে সেটা বেরিয়েছে 18x জল বেরিয়েছে। তো ভরের হ্রাস যেটা হচ্ছে মানে এর যে ভরের হ্রাস সেটাই তো জল। তবে আমরা এখান থেকে কী লিখতে পারি শর্ত অনুসারে ডিরেক্ট, শর্তে 142 যোগ 18x টোটাল ভর ইন্টু কত 55.9/100 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা 18x। এই তো 18x তো জল বেরিয়েছে এখান থেকে, তো আমরা ডিরেক্ট 18x সমান করতে পারি। নেক্সট এখান থেকে আসবে 142 যোগ 18x ইজ ইকুয়াল টু 18x গুণ 100/55.5 এই 9, 142 যোগ 18x। এবার তোমরা একটা ক্যালকুলেটারে গুণ করে দেখবে উত্তর এখানে আসবে কত, উত্তর আসবে এখান থেকে আসবে 32.2x। এবার এই দিকে আসলে কী হবে, এদিকে আসলে 32.2x বিয়োগ 18x ইজ ইকুয়াল টু 142। এখান থেকে কত হবে বিয়োগ করলে 14.2x ইজ ইকুয়াল টু 142। তো এক্স মান কত 10। উত্তর আসলে কি এক্স এর ভ্যালু কত হবে, অতএব এক্স এর মান 10। উত্তর ডি হচ্ছে উত্তর 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর দেখো এবার যেন কি বলছে 5 গ্রাম ধাতুকে অতিরিক্ত বায়ুতে উত্তপ্ত করলে 9.44 গ্রাম অক্সাইড পাওয়া যায়। ধাতুটির তুল্যাঙ্ক ভর কত? কতটুকু ধাতুকে বলছে 5 গ্রাম ধাতুকে অতিরিক্ত বায়ুতে উত্তপ্ত করে, 5 গ্রাম যদি ধাতুকে 5 গ্রাম ধাতু এমকে যদি বায়ুতে উত্তপ্ত করি তাহলে বাতাসের সাথে বাতাস যুক্ত হবে, যুক্ত হয়ে ধাতব অক্সাইড তৈরি করবে। এই ধাতব অক্সাইডের ভর দেওয়া আছে 9.44 গ্রাম। আমরা এখান থেকে কী বলতে পারি যে 9.44 গ্রাম, অর্থাৎ এর যে ভর যেটা বেশি হয়েছে সেটাই তো অক্সিজেন যুক্ত হয়েছে। এখানে অক্সিজেন কতটুকু যুক্ত হয়েছে না, অক্সিজেন যুক্ত হয়েছে 4.44 গ্রাম। তুল্যাঙ্ক বের করার যখন আমরা অক্সাইডের তুল্যাঙ্ক বের করি, অক্সাইড মানে অক্সিজেনের সাথে যুক্ত হয় কোনো ধাতু যদি তুল্যাঙ্ক বের করি তখন কী করে করি আমরা, এখানে আমরা লিখতে পারি 4.44 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 5 গ্রাম ধাতুর সাথে। ধাতুর তুল্যাঙ্ক ভর মানে কি ধাতুর সাথে, তা 8 গ্রাম বের করলে হয়ে যাবে, অর্থাৎ 8 গ্রাম অক্সিজেন কতটুকু ধাতুর সাথে যুক্ত হয় সেটা বের করলে পেয়ে যাবো সেই ধাতুর তুল্যাঙ্ক ভার। মানে বললাম 8 গ্রাম অক্সিজেন কোনো ধাতুর সাথে যুক্ত হয়ে যখন যৌগ তৈরি করবে তখন
তার তুল্যাঙ্ক ভারে যুক্ত হবে। 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 5 ইন্টু কত হবে 8/4.44। এখান থেকে ক্যালকুলেটর এসে গুণ করে দেখবে কত হবে, উত্তর হবে 9। উত্তর আসলে অপশান এ 9, অর্থাৎ ধাতুটির তুল্যাঙ্ক ভার কত 9। এবার 2 নম্বর কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন আছে কি বিবৃতি স্টেটমেন্টের কজের কোশ্চেন, মানে বিবৃতি এবং কারণের কোশ্চেনটা ভালো করে পড়বে এবং দেখবে এখান থেকে কোনটা সঠিক উত্তর হয়। প্রথম বলেছে কি বিবৃতিতে, বলছে এনটিপিতে 22.4 লিটার N2 গ্যাসে এবং 5.6 লিটার অক্সিজেন গ্যাসে সমসংখ্যক অনুবর্তমান। হলো এনটিপিতে অর্থাৎ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 22.4 লিটার N2 গ্যাস, 22.4 লিটার N2 গ্যাসে কত সংখ্যক অণু থাকে? আমরা জানি এনটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসে অণু থাকে কতগুলো, অ্যাভোগাড্রো সংখ্যার সমান। আর এনটিপিতে 5.6 লিটারে কত হবে, 5.6 লিটার O2 গ্যাসে কত থাকবে, Na/4 হবে। এখানে যে অপশান যেটা দিয়েছে মানে বিবৃতি ওয়ান কি, তো 1 নম্বর এ কি, এ হচ্ছে ভুল। 2 নম্বর কি বলেছে যে উষ্ণতা ও চাপে নির্দিষ্ট শর্তে প্রতিটি গ্যাসের সময় সংখ্যক অণু থাকে। উষ্ণতা ও চাপে নির্দিষ্ট শর্তে, এবার এখানে অ্যাভোগাড্রো প্রকল্প তোমরা পড়েছিল, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে মানে একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অনুবর্তমান। কি বলেছিল, একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অনুবর্তমান। এখানে সম-আয়তনটা উল্লেখ নেই, তাই বিবৃতি এর আরটাও কি হবে, আরটা হবে ভুল। তো আসবে কি উত্তর হবে অপশান ডি, কোনোটি সঠিক নয়। বোঝা গেল। নেক্সট 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে যে বলছে 4টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা দেওয়া রয়েছে, তাদের শক্তির ক্রমে সাজাতে বলেছে। 4টির উদ্দেশ্যে অপশান এ, অপশান বি, অপশান সি, মানে 4টে যে কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে, কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে ইলেকট্রনের, এদের শক্তির বৃদ্ধির ক্রম মানে শক্তি কার সব থেকে বেশি বলেছে, এটা নির্ণয় করতে হলে আমাদের কী রুলে যেতে হবে, আফবাউয়ের যে নিয়ম আছে, আফবাউয়ের যে নিয়ম অর্থাৎ আফবাউয়ের নীতি অনুসারে যে বলেছিল n+l নিয়ম, অর্থাৎ n+l এর মান বাড়লে, n+l এর মান বাড়লে কি হবে, n+l এর মান বাড়লে শক্তি বাড়ে। এই তো আফবাউয়ের নিয়ম, মানে n+l এর মান যদি বাড়ে কোনো কক্ষকে তখন তার শক্তি বৃদ্ধি পায়। 1 নম্বর এতে কি বলছে, n+l এর মান কত হবে, n+l সমান হবে 4+2 = 6। 2 নম্বর থেকে কে আসবে, n+l এর মান, n এর মান দেওয়া আছে 3, l এর মান 2, 5। 3 নম্বর থেকে কত আসবে, n এর মান দেওয়া আছে 3 এর 2, এই 4 আর 1 5, আর 4 নম্বরে দেওয়া আছে কত 3 আর 1 = 4। এবার এখানে সব থেকে n+l এর ভ্যালু কত কম, কার সব থেকে কম, না 4 নম্বর যা আছে তার সব থেকে কম, তার শক্তি তার সব থেকে কম, 4 নম্বরের শক্তি সব থেকে কম। তারপরে শক্তি কার বেশি হবে, দেখো 2 এবং 3 উভয়ের ক্ষেত্রে কত আছে, পাস করে এসছে। তবে n+l এর নিয়ম, আফবাউয়ের নিয়ম এটাও বলে দিয়েছিল যে ক্ষেত্রে n+l এর মান সমান হবে, অর্থাৎ এখানে কি l+l এর মান সমান হয়েছে, তাই যার n এর মান কম, এখানে n এর মান 3, এখানে n এর মান 4, n এর মান যার কম তার শক্তি কম। এখানে 2 এর তারপরে 3 তারপরে 1, এ হলো। তবে 3 2 1, এই 3 2 এই 4 2 3 1, 1 এর শক্তি সব থেকে বেশি এবং 4 এর সব থেকে কম, 4 এর পরে 2 তারপরে 3, উত্তর হচ্ছে অপশান সি হচ্ছে অ্যান্সার। নেক্সট 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর কি বলেছে, যে স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ দিয়ে মিলে দেখতে পাচ্ছি কি হবে, মানে স্তম্ভ মান দেওয়া আছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, কক্ষকের বিন্যাস, কক্ষকের আকার বা শক্তি, ইলেকট্রনের ঘূর্ণন না কক্ষকের আকৃতি। 2 নম্বর হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা কোনটা নির্দেশ করে 4টের মধ্যে, তবে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 4টের মধ্যে কোনটি এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা 4টের মধ্যে কোনটি। তো আমরা কি জানি, যে আমাদের নর্মাল যে আমরা যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নিশ্চয়ই ঘূর্ণনকে বলবে, তো 4 হবে কত 3, 4 3 দেখো একটাই অপশান আছে 1 নম্বর অপশানে। যে 1 নম্বর অপশান কি বলেছে, দেখো 1 নম্বর অপশানে বলেছে যে 1 কার সাথে যাবে না বি এর সাথে। তো 1 কি বলছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা কার সাথে হয়, ইলেকট্রনের আকার এবং শক্তি নির্দেশ করে। তো কোনো কোয়ান্টাম মুখ্য কোয়ান্টাম বাড়লে তার আকার বড় হয় এবং তার শক্তিও বেশি হয়। 2 নম্বরে 1 এর সাথে কি গেল, এর সাথে বি গেল, তারপরে আছে 2 এর সাথে ডি, 2 এর সাথে ডি কীভাবে যাচ্ছে, 2 কি বলছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো গৌণ কোয়ান্টাম মানে এল, মুখ্য কোয়ান্টাম মানে এন, গৌণ কোয়ান্টাম মানে এল, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার,
এখান থেকে আমরা কি দেখি যে গণকর্ণ সংখ্যার মান যত বাড়বে গণকর্ণ সংখ্যার মান সেই কক্ষকের আকৃতিকে ডিনোট করে। এস হলে কি হয় স্ফেরিক্যাল, তোমরা জানি এস হয় কি গোলাকার, পি হলে কি হয় পি হলে ডাম্বেল। তো যে কোয়ান্টাম সংখ্যা এটা এখানে এল এর মান কত হয় 0, এখানে এল এর মান কত হয় 1। তো এগুলো কি কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্দেশ তার আকৃতি কক্ষকের আকৃতি পাচ্ছি আমরা। তাহলে 3 নম্বর থেকে কী আছে 3 নম্বর থেকে বলেছে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কী পাবো না চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কক্ষকের বিন্যাস পাবো। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে সেই যে কক্ষকের আমরা আকৃতি পেলাম সেই কক্ষকটা কোন দিকে বিন্যস্ত হবে। যেমন এখানে এল এর জন্য পি কক্ষক আকৃতি হয় ডাম্বেল। তো এল এর জন্য যদি হয় তবে এম এর মান কত হয় না -1 0 +1, অর্থাৎ এটি পি এর 3টে কক্ষক হয়, একটা পি এক্স পি ওয়াই আর পি জেড। এটা পি এক্স বলতে পারি, এটা পি ওয়াই বলতে পারি, আর এটা পি জেড। তো এই যে কক্ষকের বিন্যাস ত্রিমাত্রিক তলে কোন দিকে কক্ষক থাকবে মানে কোন অক্ষ বরাবর কক্ষক থাকবে সেটা নির্ধারণ করে কে, সেটা নির্ধারণ করে এম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর দিয়ে আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, ঘূর্ণন কোয়ান্টাম ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে। তো এই গেল উত্তর অপশান এ। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি হচ্ছে 0.1 অ্যাংস্ট্রম দূরত্বে থাকা কোনো ইলেকট্রনের গতিবেগ পরিমাপের অনিশ্চয়তা হলো, মানে 0.1 অ্যাংস্ট্রম দূরে রয়েছে এমন একটি ইলেকট্রনের গতিবেগের পরিমাপের অনিশ্চয়তার মান দেওয়া আছে। অর্থাৎ এটা কি কোশ্চেন হাইজেনবার্গের অনিশ্চয়তা। তোমরা সবাই জানো হাইজেনবার্গের অনিশ্চয়তা কী ছিল, ছিল ডেল এক্স ইন্টু ডেল পি। মানে ডেল এক্স মানে কি তার অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল পি মানে তার ভরবেগের অনিশ্চয়তার গুণফল কি হয় না গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/4π। তো আমাদের অঙ্ক করার জন্য আমরা কি লিখতে পারি, এটাকে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন চিহ্ন হতে শুধু ইকুয়াল টু দিয়ে কোশ্চেন অঙ্ক করতে হয়। তো ডেল এক্স মানে কি, ডেল এক্স মানে তার অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল পি মানে কি, ডেল পি মানে তার ভরবেগের অনিশ্চয়তা। এটা কি, এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তার মান, অনিশ্চয়তা মান। আর এটা কি, এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা মান। এটা কি অবস্থানের অনিশ্চয় এই ভরবেগের অনিশ্চয়তা মান, ভরবেগের অনিশ্চয়তার মান। তা ডেল এক্স ইন্টু ডেল ভি ইজ ইকুয়াল টু h/4π হলো। এবার নেক্সট আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে ডেল এক্স ডেল পি মানে কি পি ইজ ইকুয়াল টু এম ভি ভরবেগ ইন্টু বেগ। এখান থেকে আসলে কি এম ডেল এম ভি ইজ ইকুয়াল টু h/4π। নেক্সট বা ডেল এক্স, এবার কোনো ইলেকট্রন বা প্রোটন যারই হোক না কেন ভর তো চেঞ্জ হয় না, তাই ভর বাইরে চলে আসবে ডেলের বাইরে ইন্টু ডেল ভি ইজ ইকুয়াল টু h/4π। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে ডেল ভি। এখান থেকে ডেল ভি সমান কি লিখতে পাবো h/ডেল এক্স ইন্টু এম ইন্টু 4π, এটা লিখতে পারি। এবার নেক্সট মান পুট করে দেওয়া হয়ে যাবে। মান পুট মানে কত, এইচ এর মান কত হয়, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, মান কত হয় 0.626 ইন্টু 10⁻⁻34 জুল, 34 জুল পার সেকেন্ড, অর্থাৎ এসআই ইউনিটে জুল সেকেন্ড। এটা যদি এসআই ইউনিটে মান বসেছে, নিচের করে সব এসআই ইউনিট বসে। ডেল এক্স এর মান কত দেওয়া আছে, অবস্থান দেওয়া আছে 0.1 অ্যাংস্ট্রম দেওয়া আছে। এই 0.1 অ্যাংস্ট্রমকে যদি আমরা কিছু নিয়ে যাই মিটারে নিয়ে যাই 10⁻⁻8 দিয়ে গুণ করতে হবে ইন্টু, তার আগে গেছিল 4π ইন্টু 10⁻8 ইন্টু তারপরে কী হবে না ইলেকট্রনের ভর কত আছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এত দেওয়া আছে 9.11 ইন্টু 10⁻13 কেজি। তো এই যে ক্যালকুলেটর যদি বসাও তোমরা বসিয়ে যদি করো উত্তর দিকে কত হবে 5.9779 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। তো কি আসলো, ডেলফি এর মান কত আসলো না 5.79 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। এটা কি, এটা হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, তোমার কি বলেছে যে 2D উপকক্ষ সম্ভব নয় কারণ কি, কি উপকক্ষ 2D উপকক্ষ সম্ভব নয় কারণ কি। এখানে 2D যদি বলেছে 2D মানে এখানে n সমান কত দেওয়া আছে 2, l সমান কত দেওয়া আছে 2। আর আমরা কি জানি, আমরা জানি কোনো একটি উপকক্ষ n এর ভ্যালু যত হবে l এর ভ্যালু কি হবে, l এর ভ্যালু সর্বদা n-1 হবে। মানে কি l এর ভ্যালু শূন্য থেকে কত দূর হবে, 0 থেকে n-1 পর্যন্ত হয়। অর্থাৎ n এর ভ্যালু 2 এর জন্য, n এর ভ্যালু কত জন্য n সমান 2 এর জন্য l এর ভ্যালু আমরা কী পাবো 0 আর 1 পাবো।
অর্থাৎ n-1 মানে 2 - 1 অর্থাৎ 1। এল এর সর্বোচ্চ ভ্যালু কত পাবো? n-1 পাবো, অর্থাৎ এল এর সর্বোচ্চ ভ্যালু 2 এর জন্য, n এর মান 2 এর জন্য এল এর সর্বোচ্চ ভ্যালু কত পাবো? 1। অর্থাৎ এটা এস কক্ষ, এটা পি কক্ষ। তো এখানে আছে ডি, মানে এল সমান n সমান 2 এর জন্য এল নট ইকুয়াল টু 2, এই যে শর্ত, এটার জন্যই কি এটি সম্ভব নয়। তো উত্তর হচ্ছে কোনটা? এ নট ইকুয়াল টু এল। উত্তর হচ্ছে অপশান এ। আশা করছি সবারই বোঝা যাচ্ছে। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং এইভাবে তোমাদের মডেল রয় মার্টিনের যে মডেল কোশ্চেন সেট রয়েছে তার সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তারপরে 8 নম্বর প্রশ্ন, ইলেকট্রন যদি আলোর গতিবেগের কত পার্সেন্ট? 1% লাভ করে তবে তার ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ইলেকট্রন যদি আলোর গতিবেগের 1% লাভ করে তবে তার ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তার ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান h/mv লেখা যায়। এবার এখান থেকে কি আমরা লিখতে পারবো? ল্যামডা সমান h/mv মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো এইচ এর মান কত? 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, অর্থাৎ এটা এসআই ইউনিটে বসিয়েছে, নিচেরগুলো এসআই যাবে। এম কার এখানে কি বলছে? ইলেকট্রনের এম কত? ভর 9.11 × 10⁻31 কেজি ইন্টু ভি কত বলছে? আলোর গতিবেগের 1%। আলোর গতিবেগ আমরা কত জানি? না, আলোর গতিবেগ আমরা জানি 3 × 10⁸। এর 1% মানে কত? ও 0.001। 1% মানে 1% মানে কি? 1% মানে 1/100 মানে 0.01। মানে এখানে 0.01 দিয়ে গুণ করে দিতে হবে। তো গুণ করে দিলাম 0.0 সেন্টিমিটার/সেকেন্ড। ঠিক আছে, সম্মান বসানো। এবার নেক্সট ক্যালকুলেট করবে, দিয়ে উত্তর দেবে কত আসবে? 2.4 × 10⁻10 মিটার। তো ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কত আসলো? 2.4 × 10⁻10 মিটার। এটা হলো কত নম্বর? এটা হলো অপশান বি অ্যান্সার। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্ন, এন এর মান ড্যাশ হলে, এন এর মান কত হলে বামার সারির কোনো রেখার তরঙ্গদৈর্ঘ্য 4341 অ্যাংস্ট্রম হবে? অর্থাৎ এন এর মান কত হলে বামার সারির কোনো রেখার তরঙ্গদৈর্ঘ্য কত? 4341। বামারের কত মান দেওয়া আছে? 4341 অ্যাংস্ট্রম দেওয়া আছে। কার? তরঙ্গদৈর্ঘ্যের মান। কার? এটা বামার শ্রেণীর। এবার বামার শ্রেণীর ক্ষেত্রে, কার ক্ষেত্রে? বামার শ্রেণীর ক্ষেত্রে রিগবার্ড সমীকরণ কি? রিগবার্ড সমীকরণ কত হবে? না, রিগবার্ড সমীকরণ হচ্ছে নিউ বার ইজ ইকুয়াল টু r ইন্টু 1/n1² - 1/n2²। এবার বামারের জন্য কি হবে? নিউ বার ইজ ইকুয়াল টু r। বামারের ক্ষেত্রে লেখা যায় n1 সমান 2। বামারের ক্ষেত্রে কত? n1 সমান 2, অর্থাৎ 1/2² - 1/n2²। এবার আমরা চেঞ্জ করে আমাদের মান বের করতে হবে। n2 এর মান কত হলে এই ল্যামডা, এখানে ল্যামডা পাই না এখন, তো ল্যামডা সমান নিউ বার মানে 1/λ। নিউ বার সমান কি? নিউ বার সমান 1/λ। তরঙ্গ দৈর্ঘ্য 1/λ পেলাম, তো ওই সমান কি? r ইন্টু 1/2² - 1/n2²। এখান থেকে আমরা কি দেখলাম যে n2 এর মান কত হলে এই ল্যামডার মান কত হবে? 4341 অ্যাংস্ট্রম হবে, 4341 অ্যাংস্ট্রম হবে। তো এখান থেকে আমরা কি চেঞ্জ করতে পারি? 1/λ ইজ ইকুয়াল টু আর, এটা কত হবে? 4n2², এটা n2² বিয়োগ 4। এখান থেকে আসলে ল্যামডা ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা ডিরেক্ট 1/r ইন্টু 4n2² - 4। এখান থেকে পেয়ে যায় ল্যামডা ইজ ইকুয়াল টু, যেহেতু অ্যাংস্ট্রমে বলেছে 1/r এর মান কত হয়? 911 অ্যাংস্ট্রম। 1/r এর মান কত? 911 অ্যাংস্ট্রম। মুখস্থ তোমাদের রাখতে হবে, এটা অঙ্কের রেসপেক্টে খুব প্রয়োজন। 1/r এর মান কত? 911 অ্যাংস্ট্রম। 911 বসে গেল এটা ইন্টু 4n2² - n2² - 4। এবার এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে
N2 এর মান কত বসালে 4341 অ্যাংস্ট্রম আসবে তরঙ্গ দৈর্ঘ্যের মান। তো দেখো চেক করে করে সমীকরণ আমাদের কি পেলাম, ল্যামডা ইজ ইকাল টু 911 ইন্টু 4 ইন্টু স্কোয়ার বাই ইন্টু স্কোয়ার বিয়োগ 4, তাই তো। এই যে সমীকরণটা, এটা তোমাদের শর্ট ট্রিক্স হিসেবে তোমরা মনে রাখতে পারো। ডিরেক্ট বামার শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হলে ওগুলো তো বসানো যায় এখান থেকে। আর এখানে n2 ইনফিনিটি বসানো যাবে না এখান থেকে, হ্যাঁ, এই সমীকরণে। তো n2 ইনফিনিটি কোথায় চেক করতে হবে, অন্য সমীকরণ। প্রথম আছে অপশান এতে আছে কত 3, n2 সমান 3 বসালে দেখো কত আসছে, ল্যামডা ইজ ইকাল টু 911 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 3 স্কোয়ার কত হবে 9 বাই 9 মাইনাস 4, তো 911 ইন্টু 36 বাই 5। তো 911 ইন্টু 36 আর 5 যদি গুণ করো এখান থেকে কত উত্তর আসবে, উত্তর আসবে 65-64 অ্যাংস্ট্রম। তোমরা ক্যালকুলেটার চেক করে দেখে নেবে। নেক্সট যদি n2 সমান 4 হয়, n2 সমান 4 বসালে কত হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু 911 ইন্টু 4 ছিল 4 স্কোয়ার মানে 16 বাই 16 বিয়োগ 4, তো কত আসলো 911 ইন্টু 4 ইন্টু 16, 16 বাই 12, ক্যালকুলেট করে দেখবে কত আসছে, আসবে 4858 অ্যাংস্ট্রম। নেক্সট n2 সমান 5 জন্য কত আসবে, ল্যামডা ইজ ইকুয়াল টু 911 ইন্টু 4 ইন্টু 5 স্কোয়ার মানে 25 বাই 25 মাইনাস 4, কত 911 ইন্টু 4 ইন্টু 25 বাই 21 গুণ করলে পাবে কত 4341 অ্যাংস্ট্রম। তখন উত্তর আসলে কোথা থেকে, আমাদের n সমান 5 থেকে উত্তর এলো। আর তোমাদের মনে রাখার জন্য তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে যখন n2 সমান কত হবে, ইনফিনিটি হবে, তখন হবে কত, চলো 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এখান থেকে কত আসবে না 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর ইন্টু যখন n ইনফিনিটি হবে আর ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার, তো ইনফিনিটি স্কোয়ার কত হয় 0 হয়, মানে ইনফিনিটি 1 বাই ইনফিনিটি কত হয় 0 হয়, তো 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল কত পেলাম আর ইন্টু 1/4, তো ল্যামডা সমান কত 1 বাই আর ইন্টু 4, তো 1 বাই আর এর মান কত হয় 911 ইন্টু 4 অ্যাংস্ট্রম সমান 3644 অ্যাংস্ট্রম। এই হলো উত্তর। উত্তর আমাদের এই কোশ্চেন উত্তর আসলো কিন্তু না অপশন সি 5। নেক্সট কি বলে 10 নম্বর বলেছে, দেখো বিই বিএন এবং ও এর প্রথম আয়নায়ন শক্তির সঠিক ক্রমটি কি, কার কার বলেছে, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন। বেরিলিয়ামের কত ইলেকট্রন বিন্যাস, বেরিলিয়ামের কত 1:2s2, বোরনের কত হয় 1:2s2 2p1, নাইট্রোজেনের কত হয় 1:2s2 2p3, অক্সিজেনের কত হয় 1:2s2 2p4। এই ইলেকট্রনের আমরা পেয়ে গেলাম। এবার বলছে প্রথম আয়নায়ন শক্তি, মানে প্রথম আয়নায়ন শক্তি মানে ইলেকট্রন বের করতে হবে, ইলেকট্রন বের করলে কী হবে 1:2s1, এখান থেকে আসবে 1:2s2, এখান থেকে কত আসবে 1:2s2 2p2, এখান থেকে কত আসবে 1:2s2 2p3। এর আমরা কি জানি পর্যায় সারণীতে প্রথমত বোরন, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন এইভাবে তো পর্বত থাকে, অর্থাৎ বাম থেকে ডানে গেলে আয়নায়ন শক্তি কি হয় বাড়ে, বাম থেকে ডানে গেলে আয়নায়ন শক্তি বাড়ে, অর্থাৎ বিই এর আয়নায়ন শক্তির ক্রম কত হবে, এরকম একটা আয়নায়ন শক্তির ক্রম আসবে, অর্থাৎ নাইট্রোজেনের সব থেকে বেশি, কার্বনের সব থেকে এইভাবে আসবে, কিন্তু এটা হয় না, ভুল হয়। কারণ এখানে দেখো তোমরা যখন আমরা ইলেকট্রন বিন্যাস করে চেক করব তখন দেখব অক্সিজেন এবং কার মধ্যে, নাইট্রোজেনের ভিতরে নাইট্রোজেন ছিল কি অর্ধপূর্ণ অবস্থায় ছিল, নাইট্রোজেনের শেষ কক্ষ যেখান থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে 2p কি ছিল 3 ছিল, অর্থাৎ পুরোপুরিভাবে অর্ধপূর্ণ ছিল, এবং অক্সিজেন ছিল 2p4 অর্থাৎ অর্ধপূর্ণ ছিল না। তো
তো আমরা কি জানি, অর্ধপূর্ণ হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস, এবং সুস্থিত ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বের করতে হলে আমাদের বেশি এনার্জি দিতে হবে। আর যেহেতু অক্সিজেন 2p4 থেকে 2p3 হচ্ছে, তো এটা খুব কম এনার্জি দিলে ইয়ে স্টেবল পাচ্ছে। এটা ছিল আনস্টেবল, এটা কি ছিল আনস্টেবল, এটা হচ্ছে স্টেবল। তো অক্সিজেন স্টেবল কনফিগারেশন পাওয়ার জন্য কম এনার্জি নিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, অপরদিকে নাইট্রোজেন স্টেবল কনফিগারেশন থাকার জন্য ইলেকট্রন ছাড়তে বেশি এনার্জি নেবে। তার জন্য উত্তর আসবে বিই, বি ও এন, অর্থাৎ এন এর প্রথম আয়নের শক্তি সব থেকে বেশি হবে। এটা হচ্ছে উত্তর। তো অপশান কোনটা যাচ্ছে ওখানে দেখো ভালো করে, না অপশান সি। কিন্তু অপরপক্ষে দেখো, যখন আমরা বেরিলিয়াম আর বোরন দেখবো, বেরিলিয়াম বোরনের মধ্যে কার বেশি হবে প্রথম আয়ন শক্তি? বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন রয়েছে 2s2 থেকে, আর বোরনের ক্ষেত্রে রয়েছে 2p1 থেকে। তো বেরিলিয়াম কি ছিল? বেরিলিয়াম ছিল ইলেকট্রন দ্বারা কি ছিল, পূর্ণ অবস্থায় ছিল, অর্থাৎ সুস্থিত ছিল, এর ছিল না। তাই আমাদের সব সঠিক ক্রম কি আসবে? সঠিক ক্রম আসবে বোরনের সব থেকে কম, তারপরে বেরিলিয়াম, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। এটা হচ্ছে উত্তর, অপশান এ। নেক্সট 11 নম্বর বলছে, নিম্নলিখিত কোন লেখচিত্রটি শ্রেণী বরাবর যোজ্যতা হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে মৌলটির যোজ্যতা নির্দেশ করে? নিম্নলিখিত কোন লেখচিত্রটি শ্রেণী বরাবর মানে কি? উপর থেকে নিচে। শ্রেণী বরাবর মানে কি? উপর থেকে নিচে হাইড্রোজেন সাপেক্ষে। শ্রেণী বরাবর মানে কোন মৌলটি উপর থেকে নিচে হাইড্রোজেন বরাবর হাইড্রোজেনের সাপেক্ষে উপর থেকে নিচে কি হয়, তার যোজ্যতা মান কত হয়? উত্তর অপশান সি। উপর থেকে নিচে নামলে হাইড্রোজেনের সাপেক্ষে তার যোজ্যতা কি থাকে? স্থির থাকে। উত্তর হবে কি? উত্তর হবে সি থাকবে। এখান থেকে শুরু হবে সি। এটা কি? যোজ্যতা আর পরমাণু ক্রমাঙ্ক। যেহেতু শ্রেণী বরাবর হাইড্রোজেন সাপেক্ষে যোজ্যতা কি থাকে? ফিক্স থাকে, মানে একই শ্রেণীতে একই যোজ্যতার এলিমেন্ট থাকে, সেজন্য এদের যোজ্যতা লিখে যেতে হবে এটা। এবার 12 নম্বর প্রশ্ন। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে যে BENE, এফ এবং সি, কার BENE, সি আর এফ, এদের কিসে বলছে? আকার অনুসারে সাজাতে বলেছে। আকার অনুসারে সাজালে আমরা দেখবো এরা কী বরাবর আছে, এরা পর্যায় না শ্রেণী বরাবর আছে? দেখে নিই প্রথম, এরা পর্যায় বরাবর রয়েছে, অর্থাৎ বি সবার আগে, তারপরে সি, তারপরে এফ, তারপরে এনই। এভাবে পর্যায় বরাবর থাকে। আমরা জানি পর্যায় সারণীতে যত বাম থেকে ডানের দিকে যাবে, বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে আকার কমে, বাম থেকে ডানে আকার। এবার এনি, এবার কি? এনি হচ্ছে একটা নোবেল গ্যাস, এনি কি নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস, তাই এর আকার আবার বড় হবে, মানে এর থেকে এর আকার কমবে না, বড় হবে। তো কী হচ্ছে? বাম থেকে ডানে গেলে কী হচ্ছে? আকার কমছে। তো বাম থেকে আকার সব থেকে বেশি কার? এদিকে বিই, তারপরে কার্বন, তারপরে এফ, তারপরে আবার এনির আকার বড় হয়ে যায়। যেহেতু এনি কি নিষ্ক্রিয় গ্যাস, এর ভান্ডার ছোঁয়ার বল দ্বারা আবদ্ধ থাকে, তাই ভান্ডার ওয়াল ব্যাসার্ধ দেখা যায়, এদের সমযোজী ব্যাসার্ধ কাউন্ট করতে হয়। তো এই গেল উত্তর। উত্তর হচ্ছে কোনটা এখান থেকে? এ। নেক্সট 13 নম্বর প্রশ্নে কি বলেছে? যে 110 পরমাণু ক্রমবিশিষ্ট মৌলের IUPAC নাম লেখো। 110। তোমরা সবাই জানো একের জন্য হয় কি? একের জন্য হয় আন, আবার এক আছে, আবার আন। শূন্যর জন্য হয় নীল, আর লাস্টে শর্ত অনুসারে যোগ হয় IUM। তা আসলে কি? আন নীলিয়াম। আন হচ্ছে একের, নীল হচ্ছে শূন্যের, আর লাস্টে IUPAC পদ্ধতির নমেনক্লেচারের IUM যুক্ত করতে হয়। তাই নাম আসলো কি? আন নীল নীলিয়াম। অপশান কোথায়? অপশান হচ্ছে বি, আন নীলিয়াম। নেক্সট 14 নম্বর প্রশ্নে কি বলেছে? যে প্রদত্ত যৌগগুলির কি কি যৌগ? NH3, AlCl3,
BeCl2 CCl4 PCl5। এই যে যৌগগুলো দেওয়া আছে, এই যৌগগুলোর ক্ষেত্রে কার ক্ষেত্রে, অর্থাৎ এই যৌগগুলোর মধ্যে কার কার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন নেই, তার সংখ্যা কত হবে। কার কার ক্ষেত্রে বহিস্থ কক্ষে নেই, 8টি ইলেকট্রন নেই, তার সংখ্যা নির্ণয় করতে বলেছে। বহিস্থ কক্ষে 8টি নেই বলেছে, 8টি নেই, 8-এর কম হতেও পারে, 8-এর কম অথবা বেশি থাকতে পারে, এটা চেক করতে হবে তোমাকে। 8টি হলে হবে না, 8-এর কম বেশি। NH3-র ক্ষেত্রে কটা হয়, NH3 3টে বন্ধন আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, এখানে 8টি হয়ে যায়। AlCl3 হয় 6টা ইলেকট্রন থাকে। BeCl2 কত থাকে, 4টে। এর কথা হয় CCl4-এর 8টা, PCl5-এর 10টা। 8টি ইলেকট্রন নেই কার কার ক্ষেত্রে, AlCl3-র ক্ষেত্রে নেই, BeCl2-র ক্ষেত্রে নেই, আর নেই PCl5-এর জন্য নেই 8টা ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণু। এই হচ্ছে উত্তর। আছে কটা হলো, 3টে, উত্তর হলো 3। 15 নম্বর। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 15 নম্বর বলেছে যে CO3 2- এবং CO2 এর CO এর বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রমটি লেখো। এই কোশ্চেনটা আগের কোশ্চেনও ছিল, CO3 2- CO2 এর CO বন্ধন কোণ, CO বন্ধন দৈর্ঘ্য। CO যৌগ কেমন হয়, এইরকম কোঅর্ডিনেট বন্ড একটা থাকে। CO3 কেমন স্ট্রাকচার হয়, C ডবল বন্ড ও একটা ও মাইনাস। CO2 কে হয় C মাঝে থাকে, দুই দিকে দুটো ডবল বন্ডের ওই থাকে। তো CO2-র ক্ষেত্রে কি থাকে, দুটো এই সি ও বন্ধন কি দ্বিবন্ধন প্রকৃতির। এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে 2-এর বেশি বন্ধন থাকে, দুটো একটা থাকে কত, একটা থাকে সিগমা, একটা থাকে পাই, আর একটা থাকে কোঅর্ডিনেট বন্ধন, কোঅর্ডিনেট। এর ক্ষেত্রে কি হয়, কি করে কার্বনেট আয়ন কি করে, রেজোন্যান্স করে, CO এরা দ্বিবন্ধন প্রকৃতি, এরা রেজোন্যান্স করার জন্য বন্ধন হয় কি বন্ধন বলে আমরা ডের বন্ধন প্রকৃতির বলতে পারি। আর আমরা কি জানি, বন্ধন যত সংখ্যা বাড়বে তার আকার তত ছোট হবে। কি হয়, বন্ধন সংখ্যা যত বাড়বে তার আকার সব থেকে ছোট হবে, তাই আকার সব থেকে কম হয় কার ছোট, বন্ধন দৈর্ঘ্য কার সব থেকে কম হয়, সিওর বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম। তারপরে CO2-, তারপর হচ্ছে CO3 2- ছিল, এটা কার্বনেট CO3 2- আর হচ্ছে CO2, এ হলো তার বন্ধন দৈর্ঘ্যের ক্রম। এর বন্ধন ক্রম কি হবে, তো সিওর সব থেকে কম, যেহেতু এর কত বন্ধন থাকে, 2-এর বেশি বন্ধন থাকে, একটা সিগমা, একটা পাই, একটা কোঅর্ডিনেট বন্ধন থাকে। তারপর থাকবে কি কার্বন ডাই অক্সাইড, যার দুটো দ্বিবন্ধন থাকে। আর লাস্টে হবে CO3 2- যার বন্ধন 1 এবং 2-এর মাঝামাঝি রেজোন্যান্স হাইব্রিড বন্ধন দেখায়। উত্তর হলো কি CO2 ও CO3 2-। উত্তর কোনটা গেল, অপশান এখানে দেখো ভালো করে, অপশান কোনটা হবে, এটার সাথে মিলছে কোনটা, ডি। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো। প্রদত্ত যৌগগুলির মধ্যে কার বন্ধন কোণ সর্বনিম্ন। 16 নম্বর কি বলছে, প্রদত্ত যৌগগুলির মধ্যে কি বলেছে, কার বন্ধন দৈর্ঘ্য বন্ধন কোণ সব থেকে কম। কি দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে NCl3, দেওয়া আছে AsCl3, SbCl3, আর দেওয়া আছে PCl3। এবার দেখো প্রত্যেকে মানে কি, নাইট্রোজেন, আর্সেনিক, Sb আর P, প্রত্যেকে হচ্ছে একই গ্রুপের এলিমেন্ট। এরা কোন গ্রুপের এলিমেন্ট, গ্রুপ নম্বর 15 গ্রুপের এলিমেন্ট। এবার 15 গ্রুপের এলিমেন্টের ক্ষেত্রে কি হয়, যত উপর থেকে নিচে নামবো আমরা, উপর থেকে যত নিচে নামবো বন্ধন কোণ কি হবে, বন্ধন কোণ কমবে। কেন, তার মেন কারণ জেনে রাখো, বন্ধন কোণ কমবে তার মেন কারণ হচ্ছে কত, যখন আমরা উপর থেকে নিচে নামবো তাদের বাইরে কক্ষে কি থাকবে, বাইরে ফাঁকা ডিভোগ থাকবে, সেই ডিভোগ থাকার জন্য সিএল এর ডিভোগের সাথে এদের এস এর কক্ষের কি হবে, একটা পাই বন্ডিং দেখা দেবে, ব্যাক বন্ডিং তৈরি হবে, তার দরুন বহু বন্ধনের সৃষ্টি হয় এবং বন্ধন দৈর্ঘ্য কমে যায়, বন্ধন কোণ কমে যায়। তাই বন্ধন কোণ সব থেকে কম হয় কার, আমরা পরের সামনে প্রথমত নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি প্রক্রিয়া থাকে, তাই SbCl3-র বন্ধন কোণ সব থেকে কম, তো হলো SbCl3। নেক্সট 17 নম্বর প্রশ্ন। 17 কি বলছে, ClO3- আয়নে কোরিনের সংখ্যা, কার বলছে, ClO3- আয়নে কেন্দ্রীয় পরমাণু
Cl এর পরমাণুর সংকরণ অবস্থা। তো Cl এর সংকরণ অবস্থা সূত্র আমরা জানি H = ½ ইন্টু কেন্দ্রীয় পরমাণুকে Cl, তার যোজক ইলেকট্রন কত হয় 7 যোগ একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী কত এখানে 0 নেই, তারপরে যোগ কার চার্জ মাথায় অ্যানায়নের চার্জ, অ্যানায়ন যেহেতু 1 মাইনাস সেখানে 1, আসলে কত ½ ইন্টু 8 সমান কত 4 sp3, 4 মানে sp3। এটা হলো তার সংকরণ অবস্থা, উত্তর সি। নেক্সট 18 নম্বর প্রশ্ন। 18তে কি বলছে দেখো, বিবৃতি স্টেটমেন্টের কোশ্চেন বলেছে যে অর্থ নাইট্রোফেনল আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে উদ্বায়ী এবং আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্য অর্থ নাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি। বলেছে কি অর্থ নাইট্রোফেনল, অর্থ নাইট্রোফেনলের স্ট্রাকচার তোমরা কি জানো? অর্থ নাইট্রোফেনলের স্ট্রাকচার তোমরা যখন অর্গানিক পরে পড়বে অবশ্যই দেখতে পাবে, আর যারা এখানে পড়েছো হাইড্রোজেন বন্ধনের জায়গাটায়, ওখানে যদি ভালো করে দেখে থাকো ওখানে অর্থ নাইট্রোফেনল ছিল। অর্থ নাইট্রোফেনলের স্ট্রাকচার হচ্ছে এখানে থেকে OH, আর অর্থ পজিশন এটা, এখানে থাকবে কি নাইট্রো গ্রুপ। এই তো, আর এই যে অক্সিজেন এই হাইড্রোজেনের মধ্যে একটা যে বন্ধন তৈরি হয় এটাকে বলে হাইড্রোজেন বন্ধন। অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন তৈরি হয় যেটাকে বলা হাইড্রোজেন বন্ধন। এটা অর্থ নাইট্রোফেনলের যে হাইড্রোজেন বন্ধনটা সেটা কী ধরনের হাইড্রোজেন বন্ধন হলো? এটা হলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এটাকে হলো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন। কি ইন্ট্রামলিকুলার মানে অন্তঃআণবিক, ইন্ট্রামলিকুলার। যখন ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন হয়ে গেল তবে এর কি হয়, এর গলনাঙ্ক কম হবে, আর কি হবে এর ভর কমে যাবে, কমপ্লিটলি ভর কমে যাওয়ার জন্য এটা উদ্বায়ী হবে। কি হবে? উদ্বায়ী হবে। তো এটা উত্তরে যে কোশ্চেনে যে আছে বিবৃতি 1 কি, বিবৃতি 1 হচ্ছে সত্য আর বিবৃতি 2 হচ্ছে ভুল। উত্তর গেল ডি। বুঝতে পারলো? অর্থ নাইট্রোফেনল কি হয়, ইন্টারনবিক মলিকিউলার হাইড্রোজেন বন্ধন দেখা যায়, আর ইন্টারনবিক হাইড্রোজেন বন্ধন দেখা গেলে তার ভর কম হয়, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। কম্পারেটিভলি কার ক্ষেত্রে কম হবে? যার ইন্টার দেখা যায় তার থেকে কম হবে। তারপরে 19 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটির সর্বনিম্ন বন্ধন দৈর্ঘ্য বর্তমান? কার ক্ষেত্রে সর্বনিম্ন বন্ধন দৈর্ঘ্য বর্তমান থাকে? O2+, O2-, O2-2+, আর O2-2-। এদের বলছে কার বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম। তো বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম জানতে হবে তোমাকে বন্ধন ক্রম জানতে হবে প্রথম। নেক্সট কত নম্বর? 19 দেখলো কি O2+ ছিল, O2- আর O2-2+, আর O2-2-। এদের মধ্যে কার বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম বলেছে? বন্ধন কম মানে বন্ধন ক্রম বেশি। কি বন্ধন মানে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম ভ্যারিজিয়াস 1 বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ বন্ধন ক্রম যত বাড়বে তার বন্ধন দৈর্ঘ্য তত কমবে। এখানে বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন ক্রম বের করার শর্ট ট্রিক্স তোমরা জানো নিশ্চয়ই। যদি 14 হয় কত হয়? 3 হয়। 15 হলে কত হয়? 2.5 হয়। 16 হলে কত হয়? 16 হলে 2 হয়। 17 হলে কত হয়? 1.5 হয়। 18 হলে কত হয়? 1 হয়। তো এই যে 4টে অপশান দেওয়া আছে কার O2+, ও এর জন্য কত অক্সিজেনের 8টা থাকে, 8 × 16, এখানে ইলেকট্রন থাকে 15টা, ইলেকট্রন কত হবে? 17টা। ইলেকট্রন হবে কত? দুটো কম, অর্থাৎ 8 × 16, 16 থেকে 2 বাদ দিলে 14টা। আর এর কত হবে না 8 × 16 আর 2 18টা। তো যখন বন্ধন কত O2+ এর বন্ধন ক্রম কত হবে? 15 অর্থাৎ এটা O2+ এর বন্ধন ক্রম। তো O2- কত হবে না 17, এটা হচ্ছে O2- এর বন্ধন ক্রম। তাহলে এটা হবে 14 অর্থাৎ কার? এর O2+ এর। আর O2-2- এর কত হবে? 1। O2-2- এর হবে কত? 1। তো এখানে বন্ধন ক্রম কার সব থেকে বেশি হলো? বন্ধন ক্রম আসলো সব থেকে বেশি O2+ এর 3, সুতরাং এর বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম। উত্তর O2+ এর বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম। 20 নম্বর কোশ্চেন ভালো করে পড়ে দেখো। 20 নম্বর কি বলেছে, একটা অঙ্ক দিয়েছে কোথা থেকে? সলিড স্টেট থেকে। মলিবেডনাম ঘনকাকার কেলাস গঠন করে। উক্ত কেলাসের একক কোষে কিনারার দৈর্ঘ্য দেওয়া আছে 0.31 ন্যানোমিটার। মলিবেডনামের ঘনত্ব ও পারমাণবিক ভর যথাক্রমে 10.3 গ্রাম সেমি -3
ইন্টু এবং 96 হলে ওর ক্লাসে একক কোষে পরমাণুর সংখ্যা কত হবে? এটা কোশ্চেন কি বলছে, মলিবডেনাম ঘনকাকার ক্লাস গঠন করে, উক্ত ক্লাসের একক কোষের কিনারার দৈর্ঘ্য কত? 0.31 ন্যানোমিটার। কিনারার দৈর্ঘ্য দেওয়া আছে, মলিবডেনামের ঘনত্ব দেওয়া আছে, পারমাণবিক ভর দেওয়া আছে, একক কোষের পরমাণুর সংখ্যা জানতে দিয়েছে। তো তোমরা নিশ্চয়ই একটা সূত্র জানো, রো ইজ ইকুয়াল টু জেড এম বাই এ কিউব এন এ। এটা তো সূত্র, রো ইজ ইকুয়াল টু জেড এম বাই এ কিউব এন এ, এটা সূত্র। তাই এই সূত্র থেকে তোমরা কি লিখতে পারো, এখান থেকে কার মান জানতে হবে, জেড সমান বের করতে হবে। তো জেড সমান কী হবে, ডিরেক্ট লিখলে এ কিউব এন এ ইন্টু রো বাই এম, এর ভ্যালু পুট করো। এ কিউব মানে হচ্ছে, এখানে কী কী বলে দিই, রো মানে ঘনত্ব, জেড মানে কি একক কোষে কণার সংখ্যা, এম মানে কি তারা পারমাণবিক ভর, এম মানে কি কিনারার দৈর্ঘ্য, আর এ মানে অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে এ মানে কি কিনারার দৈর্ঘ্য, কিনারার দৈর্ঘ্য কত দেওয়া আছে না, কত দেওয়া আছে 0.31 ন্যানোমিটার। ন্যানোমিটার কিসে নিয়ে যেতে হবে, আমাকে সেমিতে নিয়ে যেতে হবে। ঘনত্ব দেখো গ্রাম পার সেমি কিউবে দেওয়া আছে, তো ঘনত্ব থেকে ন্যানোমিটার নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হবে না, 10⁻⁷ দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে, 10⁻⁷, 10⁻⁷ তার হোল কিউব। এটা হলো এ কিউব ইন্টু এন এ, এন এ মানে কত 6.022 ইন্টু 10⁻23 ইন্টু রো, এখানে ঘনত্ব মান কত দেওয়া আছে না, ঘনত্ব দেওয়া আছে 10.3। এই গেল উপরের পার্ট, সবার মান বসলো, বাই এম কত 96। তো কী কী বসলো দেখো, রো এর মান, এ এর মান বসলো কত 0.31 ন্যানোমিটার, ন্যানোমিটারকে আমরা কী নিয়ে গেলাম, সীমিত নিয়ে গেলাম, গুণ করলাম 10⁻⁷ দিয়ে, তার হোল কিউব, এটা কিউব ইন্টু এন এ মানে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10.3, এগুলো টোটাল পার্ট বাই 96। তোমরা ক্যালকুলেটার বসিয়ে ক্যালকুলেশন করবে, দেখবি এটা ভ্যালু কত আসবে, নিয়ারলি ইকুয়ালস টু 2 আসবে। যেহেতু কণা সংখ্যা একটি পূর্ণ সংখ্যা, তাই উত্তরের মধ্যে 2 ধরতে হবে, 2 ধরতে হবে, নিয়ারলি ইকুয়ালস টু 2 আসবে। সেজন্য এটাকে পূর্ণ সংখ্যা মধ্যে 2 ধরে নিতে হবে, তাই উত্তর আসলে আমাদের অপশান বি 2। এটা হলো 20 নম্বর কোশ্চেন। নেক্সট 21 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ফলো করে, বলেছে যে এসটিপিতে N2O2 এবং HI গ্যাসীয় পদার্থের অণুগুলির সঠিক গড় বর্গবেগের বর্গমূল বা সিআরএমএস এর ক্রমটি কি? আর বলেছে সিআরএমএস গড় বর্গবেগের বর্গমূল। এই কোশ্চেনটা প্রিভিয়াস কোশ্চেন সেটা ছিল, যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছে কী হয়ে যাবে। এর মধ্যে জানে কি √3RT/m। এখানে আমরা লিখতে পারি সিআরএমএস ভ্যারিজিয়াস 1/√m, অর্থাৎ কখন, যখন টি স্থির। কারণ কি, আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, ওটা তো স্থির থাকবেই। যখন টি স্থির হবে তখন কী হবে, সিআরএমএস √1/√m, অর্থাৎ এম মানে আণবিক ভর যত কমবে তার সিআরএমএস তত বাড়বে। এম কমলে মানে আণবিক ভর কমলে সিআরএমএস বাড়বে। তাই সব থেকে এম কার কম, এম কার বেশি কম, এ হচ্ছে হাইড্রোজেনের এম সব থেকে কম। এটা হচ্ছে এম এর ক্রম, মানে আণবিক ভরের ক্রমকে হাইড্রোজেনের সব থেকে কম। হাইড্রোজেনের পরে হবে কি, নাইট্রোজেন হবে, নাইট্রোজেন পরে অক্সিজেন হবে, অক্সিজেন পরে HI হবে। এটা কিসের ক্রম, এটা হচ্ছে আণবিক ভরের ক্রম, আণবিক ভর। এখান থেকে সিআরএমএস বেগের কম হবে, সিআরএমএস বেগের সব থেকে বেশি হবে কার, হাইড্রোজেনের, তারপরে হবে নাইট্রোজেনের, তারপরে হবে অক্সিজেনের, তারপরে হবে HI এর। উত্তর অপশান এ হলো আমাদের উত্তর। নেক্সট কত নম্বর, 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে কী বলেছে ভালো করে দেখো, হচ্ছে একটি সিলিন্ডারের মধ্যে N2 এবং এয়ার গ্যাসের মিশ্রণে 7 গ্রাম N2 এবং 8 গ্রাম এয়ার আছে। যদি গ্যাস সিলিন্ডারের মধ্যে মিশ্রণের মোট চাপ 27 বার হয়, তবে N2 এর আংশিক চাপ কত হবে? এর পারমাণবিক ভর দেওয়া আছে গ্রাম পার লিটার মোলে 14, আর এয়ারের কত হয় 40। তো তোমাদের উল্লেখ করে দিয়েছে, কোশ্চেনটা আরেকবার ভালো করে দেখে নাও। বলেছে একটি সিলিন্ডারের মধ্যে N2 এবং এয়ার গ্যাস আছে, এই মিশ্রণের কত গ্রামে 7 গ্রাম নাইট্রোজেন এবং 8 গ্রাম এয়ার আছে। যদি সিলিন্ডারের মধ্যে মিশ্রণের মোট চাপ কত হয়, 27 বার হয়, তবে N2 এর আংশিক চাপ কত হবে? এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কোশ্চেন। আংশিক চাপ কার বোঝা, নাইট্রোজেন পি অফ N2 ইকুয়াল আমরা লিখতে পারি কত, আংশিক চাপ সূত্র থেকে XM ইন্টু পি। এটাই কি, এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমাদের রাশিমালা পেয়েছিলাম। মানে N2 মানে কি নাইট্রোজেনের আংশিক চাপ ইকুয়াল টু কি, এটা হচ্ছে নাইট্রোজেন এর আংশিক
চাপ ইজিকাল টু এটা মানে কি, এটা হচ্ছে মোল ভগ্নাংশ অফ নাইট্রোজেন, মোল ভগ্নাংশ কার নাইট্রোজেনের, আর এটা হচ্ছে মোট চাপ। এখান থেকে আমাদের কী হয়ে যেতে হবে, আমাদের মোট চাপ তো দেওয়া আছে 27, আমাদের নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করলে হয়ে যাবে। নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করতে আমাদের প্রথমে করতে হবে মোল সংখ্যা অফ নাইট্রোজেনের পরিমাণ কত আছে, N2। কত N2 আছে, এটা বেরোচ্ছে কিন্তু নাইট্রোজেনের মোল সংখ্যা, মোল নাম্বার, মোল কত হবে না, যেহেতু দেখো 7 গ্রাম দেওয়া আছে, তো 7 গ্রাম দেওয়া আছে, আনুর পর 14, তো কত হলো 1/2 কার ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে। এন অফ ইন্টু এন অফ কার, এয়ার, কত হবে 8/40 সমান কত হবে 1/5। এবার এই দুটো যোগ করলে আমরা কী পাবো, মোট মোল নাম্বার কত হবে, 7 যোগ 1/5, সরি এখানে নাইট্রোজেন N2 বলেছে, এটা 14 নয় 28 হবে, 28 হলে এটা 4 হবে, এটা 4। এখান থেকে কত আসলো, এখান থেকে লসগু হলো কত 20, তাহলে 5 যোগ 4 সমান 9/20। পি অফ এ, এন অফ টি পেলাম কত 20, তো এন অফ কাই N2 ইজিকাল টু মানে মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন ইজিকাল কত হয়, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বাই টোটাল মোল ভগ্নাংশ, এটা হচ্ছে মোল ভগ্নাংশ বের করার ফর্মুলা। নাইট্রোজেনের মোল ভগ্নাংশ সমান কত, নাইট্রোজেনের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, নাইট্রোজেন মোল সংখ্যা কত বেড়েছে 1/4 বাই এর কত 9/20, এখান থেকে কত হবে 1/4 ইন্টু 20/9, কাটাকাটি কত 5/9, 5/9 আসলো কত না এর মোল ভগ্নাংশ। সূত্র বসে দাও, পি অফ ইন্টু পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইজিকাল টু কত হবে 5/9 ইন্টু 27, কাটলে কত হবে 3 সমান 15 বার, 15 বার, অপশান সি। আবারও বলছি এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা গ্যাসিয়াস স্টেট বা গ্যাসিয়াস আচরণের কোশ্চেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে কোশ্চেন আমরা ডাউটেড সেশন বলে বা ডাউটেড কোশ্চেন বলে আমরা সলভ করে দেবো। নেক্সট 23 নম্বর প্রশ্ন কী বলছে, 23 নম্বর প্রশ্নে PQRS গ্যাসের সংকট উষ্ণতা যথাক্রমে কত 200, 116, 126, 155, 304 এবং 356 কোনটির অন্তর্নিহিত বিকর্ষণ বল, অন্তর্নিহিত আকর্ষণ বল সব থেকে বেশি। অন্তর্নিহিত আকর্ষণ বল সব থেকে বেশি কার হবে, যার সংকট উষ্ণতা বেশি হয় তার অন্তর্নিহিত আকর্ষণ বল সব থেকে বেশি হয়, তো উত্তর হবে এস। যার কি হয়, যার সংকট উষ্ণতা বেশি মানে টিসি বেশি, তার অন্তর্নিহিত আকর্ষণ বল বেশি কী হবে, অ্যাট্রাকশন ফোর্স কী হবে, বেশি হবে। নেক্সট 24 নম্বর প্রশ্নে কী বলেছে, বলছে ড্যাশ হলো একটি জলে দ্রাব্য লিথিয়াম যৌগ, যে লিথিয়ামের 4টে যৌগ দেওয়া আছে, এর মধ্যে কোনটি কী হয়, জলে দ্রাব্য হয়, লিথিয়াম নাইট্রেট হয় জলে দ্রাব্য, উত্তর হবে লিথিয়াম NO2, অপশান সি। লিথিয়াম নাইট্রেট কি জলে দ্রাব্য, অপশান বিতে আছে লিথিয়াম নাইট্রেট, এটা জলে দ্রাব্য একটা লিথিয়ামের যৌগ। তারপরে নেক্সট 25 নম্বর প্রশ্নে কী বলেছে, যে H2O2 এবং NaOH এর বিক্রিয়ায় কোন আয়ন জোটটি উৎপন্ন হয়, কার বিক্রিয়া H2O2 NaOH এর বিক্রিয়ায়। এবার আমরা জানি কি Na অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, কী ধরনের তৈরি করে, সোডিয়াম পারঅক্সাইড যৌগ তৈরি করে। তো কী আছে, সোডিয়াম কী তৈরি করে, সোডিয়াম Na2 সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, Na2 তৈরি করে। Na2 মানে কি, Na2O2 অর্থাৎ পারঅক্সাইড তৈরি করে, পারঅক্সাইড। তার উত্তর কী যাবে, উত্তর যাবে NaOH বিক্রিয়ায় কী তৈরি করে, পারঅক্সাইড তৈরি করবে, অর্থাৎ অপশান বি পারঅক্সাইড ও হাইড্রো পারঅক্সাইড আয়ন তৈরি করবে, পারঅক্সাইড ও হাইড্রো পারঅক্সাইড তৈরি করবে। নেক্সট কত নম্বর, 25 নম্বর প্রশ্নে কী বলেছে, এটা গেল 25, নেক্সট হচ্ছে 26 নম্বর কী বলেছে দেখো ফলো করে, বলেছে নিচের কোন সালফেট লবণটির হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির অপেক্ষা বেশি, তো কোন আয়নটির হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি থেকে বেশি আমরা কী করে বলতে পারবো না, যত উপর থেকে নিচে নামবে উপর থেকে যত নিচে নামবে, অর্থাৎ আমরা এর গ্রুপ 2 এলিমেন্ট সবগুলো দেখো সালফেট যৌগ, সালফেট লবণে কার দিয়ে আছে, এগুলো সবগুলো গ্রুপ 2 এর সালফেট লবণ দেওয়া আছে। গ্রুপ 2 এর কী কী আছে, গ্রুপ 2 দেওয়া আছে BE,
তারপরে CA SR BE আমরা যদি পরপর সাজিয়ে লিখি এরকম হবে, অর্থাৎ উপর থেকে যত নিচে নামবে এদের আকার কী হবে, আকার তত বাড়তে থাকবে, আর আকার যত বাড়তে থাকবে তার ধ্রুবণ ক্ষমতা তত কম হয়, অর্থাৎ সমযোজী চরিত্র বেশি হয়। কার? সমযোজী চরিত্র বেশি হলে কী হবে, সেই সমযোজী চরিত্র যত বেশি হবে সে জলে তত কম দ্রবীভূত হবে, অর্থাৎ তার হাইড্রেশন এনথালপির মান কী হবে, বেশি হবে। যত দ্রবীভূত হতেই চাইবে না, তার হাইড্রেশন এনথালপির মান অনেক বেশি, তাই বেরিয়াম সালফেটের BaSO4 এগুলো যত নিচে নামবে সমযোজী চরিত্র বৃদ্ধি হবে, অর্থাৎ জলে দ্রবীভূত হবে না। আর উপরে যত থাকবে তার আকার তত কম হওয়ার জন্য, কী হয়, ফ্রেজেন্স রুল অনুসারে তার কী বেশি হবে, আইনীয় চরিত্র বেশি হবে। কার হবে? আইনীয় চরিত্র বেশি হবে। আইনীয় চরিত্র বেশি হওয়ার জন্য এরা জলে খুব তাড়াতাড়ি দ্রবীভূত হবে, এবং জলে যেমন খুব তাড়াতাড়ি দ্রবীভূত হবে, এবং আইনীয় যৌগ তৈরি করার জন্য এদের কী হবে, ল্যাটিস শক্তি বেশি হবে লাগবে। আইনীয় যৌগ তৈরি করতে গেলে ল্যাটিস শক্তি বেশি লাগবে। উত্তর হবে BeSO4। নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ধাতু M যা সহজেই জলে দ্রাব্য সালফেট MSO4 এবং জলে অদ্রাব্য হাইড্রক্সাইড MOH2 এবং অক্সাইড MO গঠন করে, যা তাপের প্রভাবে নিষ্ক্রিয় থাকে। হাইড্রক্সাইডের NaOH এর দ্রাব্য M ধাতুটি কি? M ধাতুটি কি হবে? কত নম্বর প্রশ্ন? 27 নম্বর প্রশ্ন। বলে দেখো, M একটি ধাতু যা সহজেই জলে দ্রাব্য সালফেট M তৈরি করে এবং জলে অদ্রাব্য হাইড্রক্সাইড এবং অক্সাইড গঠন করে, যা তাপের প্রভাবে নিষ্ক্রিয় থাকে, এবং হাইড্রক্সাইড NaOH এর দ্রাব্য। আমরা জানি যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে Be হচ্ছে একমাত্র ক্ষারীয় মৃত্তিকা ধাতু যেটা NaOH এর দ্রাব্য হয়। NaOH এর দ্রাব্য একমাত্র হচ্ছে কে? Be হচ্ছে NaOH এর দ্রাব্য হয়। আর এর যে সালফেট মানে BeSO4 এটা জলে দ্রবীভূত হয়। এটা জলে কি? এটা জলের দ্রাব্য, কারণ এটা আয়নীয় চরিত্র অনেক বেশি থাকে। ফ্রেজেন্স রুল অনুসারে আকার যেহেতু ছোট বেরিলিয়ামের, এতে জলে খুব ভালোভাবে দ্রবীভূত হয়। কিন্তু M মানে BeOH2 এটা জলে অদ্রাব্য হয়, এবং অক্সাইড মানে BeO জলে অদ্রাব্য হয়। তো উত্তর গেলে কি? উত্তর হবে BE, অপশান বি। নেক্সট 28 নম্বর প্রশ্ন। 28 কি বলেছে? বলেছে যে স্তম্ভ মেলানো দিয়েছে। এটা স্তম্ভ মেলানো কি বলেছে যে Na2CO3.10H2O এটা কার সাথে মিলবে? এটা সলভে অস্থায়ী ক্ষারতা, ক্লাস্টার কেলনার পদ্ধতি, না পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান। এটাকে সোডিয়াম কার্বনেট। তারপরে দেওয়া আছে MgOH এটা হচ্ছে অস্থায়ী ক্ষারতা, যেহেতু বাইকার্বনেট লবণ পেয়ে গেছে, এটা অস্থায়ী ক্ষারতা দেবে। তাই 1 নম্বর, 2 নম্বর, 3, 4। তোমরা চেষ্টা করবে যখন তোমাদের এইরকম কি দেবে, স্তম্ভ দেবে, অবশ্যই চেষ্টা করবে যে কোনো একটা দেখবে সহজ হবে সেটাকে আগে টার্গেট করবে, কোনটা দিয়ে মেলানো সম্ভব হচ্ছে। সম্ভব মধ্যে কী দিয়ে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি MgHCO3 যেটা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট অস্থায়ী ক্ষারতা দেয়। এটা 2 নম্বর হলো ডি। 2 এর অপশন চেক করো, 2 ডি কে আছে? দেখো 2 ডিতে একটাই আছে। 2 ডি একটা থাকলে একই সাথে সি, অর্থাৎ সোডিয়াম কার্বনেট সলভের পদ্ধতিতে প্রস্তুত করা হয়। 2 কী হবে? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হচ্ছে অস্থায়ী ক্ষারতা। 3 নম্বরটা কী হবে? 3 নম্বরটা দেখো কি বলেছে, বি এরটা না, হ্যাঁ 3 নম্বরটা দেখো কি বলেছে, বি। 3 কি আছে? NaOH হিসাবে কাস্টার কেলনার পদ্ধতিতে তৈরি করা হয়। আর CA3Al2O6 এটা কি? এটা পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান। এই হলো আমাদের উত্তর। নেক্সট 29। কি বলেছে? জলের কোনটির স্ফুটনাঙ্গ গলনাঙ্কের পার্থক্য সব থেকে বেশি? যে 4টে দেওয়া আছে তার মধ্যে কার ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পার্থক্য সব থেকে বেশি হয়? সব থেকে পার্থক্য বেশি হয় গ্যালিয়ামের বেশি হয়। এটা প্রায় 1400 ডিগ্রি ডিফারেন্স থাকে। 1400 ডিগ্রি ডিফারেন্স হয় কার? গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে ডিফারেন্স থাকে, গ্যালিয়াম, অপশান ডি। নেক্সট 30 নম্বর প্রশ্ন বলছে, বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সঙ্গে নিম্নলিখিত কোন পদার্থটির বিক্রিয়ায় ক্ষারীয় দ্রবণ উৎপন্ন হয়? কার সাথে? বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সঙ্গে কার বিক্রিয়ায় ক্ষারীয় অক্সাইড তৈরি হয়? কার হবে এখানে? উত্তর হবে KHF2। উত্তর কী হবে?
KSF এগুলো স্টেটমেন্ট বেস কোশ্চেন, যেহেতু এটা এস ব্লক এবং পি ব্লকের কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেন তোমাদের মুখস্থ করে দিতে হবে। এটা স্টেটমেন্ট বেস কোশ্চেন পেয়ে যাবে, কার সাথে কার বিক্রিয়া কী তৈরি হয়, কোনটা বিক্রিয়া করে কোনটা বিক্রিয়া করে না, এইসব টাইপের কোশ্চেন থাকে। 30 নম্বর গেল অপশান বি KSF2। নেক্সট 31 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোনটি শুধুমাত্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, নিচের কোনটি শুধুমাত্র ক্ষারের সাথে বিক্রিয়া করে বলেছে। 31 নম্বর কোশ্চেন বলেছে কোনটি হবে B2O3 শুধুমাত্র ক্ষারের সাথে বিক্রিয়া করে। B2O3 কী করে, শুধুমাত্র ক্ষারের সাথে বিক্রিয়া করে। যখন তোমরা যে B2 মানে বোরনের যে বৈপরীত্য ধর্মগুলো দেখবে, তার মধ্যে ব্যতিক্রম যে নেচার, তার মধ্যে এটা দেওয়া আছে। নেক্সট 32 নম্বর প্রশ্ন কী বলেছে, 32 নম্বর প্রশ্ন বলেছে বিবৃতি স্টেটমেন্টের কোশ্চেন এটা। বিবৃতি কী বলেছে যে কার্বন দুটি গুরুত্বপূর্ণ অক্সাইড CO ও CO2 গঠন করে। CO কুসুম এবং CO2 আম্লিক প্রকৃতির হয়। বলছে কার্বনের দুটো গুরুত্বপূর্ণ অক্সাইড CO আর CO3, CO ও CO2 এই দুটো কি গঠন করে, যা CO হচ্ছে প্রসূম এবং CO2 আম্লিক, এটা সত্য। তো 1 নম্বর যে বিবৃতি দেওয়া আছে এ কি, এ হচ্ছে ঠিক। তারপরে বি আর 2 নম্বর কি বলেছে, আর কি বলছে CO2 জলের সঙ্গে বিক্রিয়া করে, কে CO2 জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, বলেছে CO2 জলের সাথে করে কার্বনিক অ্যাসিড H2CO3 তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড তৈরি করে, আর CO কি, CO জলের দ্রব্য নয়, জলের দ্রব্য নয় সেরকমভাবে। তাই উত্তর কি, আটটাও ঠিক। তার মধ্যে কী পেলাম, এও ঠিক এবং আর ঠিক, অর্থাৎ কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দুটো অক্সাইড তৈরি করে, যার মধ্যে CO হচ্ছে প্রসূম এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি আম্লিক চরিত্র। এবং আম্লিক চরিত্র হওয়ার তার প্রধান কারণ কি, CO2 জলের সাথে বিক্রিয়া করে মৃদু কার্বনিক অ্যাসিড তৈরি করে, মৃদু কার্বনিক অ্যাসিড H2CO3 মৃদু কার্বনিক তৈরি করে, তাই এটি আম্লিক চরিত্র প্রদর্শন করে। আর অপর দিকে CO জলে দ্রবীভূত হয় না বা স্বল্প দ্রব্য হয়। তো উত্তর হলো এ। নেক্সট 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে যে প্রধান যে কারণটির জন্য CCl4 এর তুলনায় SiCl4 সহজেই আদ্র বিশ্লেষিত হয় সেটি কি, সেটি কি অপশান এতে বলেছে SiCl বন্ধনটি CCl বন্ধন অপেক্ষা দুর্বল, SiCl4 হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, SiCl4 সমযোজী যৌগ, আর ডি বলেছে ফাঁকা ডি বহু থাকায় SI তার সর্বঙ্গ সংখ্যাকে 4 অপেক্ষা বৃদ্ধি করতে পারে। তার মধ্যে কী দেখে, SiCl4 স্ট্রাকচার কি, SiCl4 এর স্ট্রাকচার এরকম টেট্রাহেড্রাল স্ট্রাকচার থাকে, Cl 4টি Cl থাকে, আর CCl4 তাই থাকে Cl Cl Cl, এই তো স্ট্রাকচার পেলাম দুটোর। এবার এর মধ্যে SI যে SI কি, SI হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট, তাই এদের ডি ব্লক উপস্থিত, ফাঁকা ডিবুক থাকার জন্য SI কি করতে পারে, বাইরে থেকে জলকে অ্যাট্রাক্ট করতে পারে, কাকে, জলকে, জলের সাথে যুক্ত হয়ে তার সর্বঙ্গ সংখ্যাকে বেশি করতে পারে। মানে এখানে যখন অক্সিজেন জল অ্যাড হবে তখন কী হবে, SI Cl 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 ও H H এরকম বন্ধন তৈরি করবে, এবং পরবর্তী ক্ষেত্রে H আর Cl মিলে বেরিয়ে যাবে, দিয়ে তৈরি হবে কি SI Cl 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 OH। এবং এই স্টেপটা এইরকম দুটো স্টেপ কতবার, বারবার 3বার আবার রিপিট হবে, রিপিট হয়ে তৈরি করবে SI OH 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 OH, মানে সবগুলো Cl OH দ্বারা রিপ্লেস হয়ে যাবে। যেটা করতে পারে একটাই কারণ কি এর ফাঁকা ডিভুগত আছে, কার SI এর ফাঁকা ডিভুগত থাকায় তার সর্বমোট সংখ্যাকে বৃদ্ধি করতে পারে। এটা হলো অপশান ডি। 33 নম্বর গেল অপশান ডি। তারপরে নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলছে গ্রাফাইট ভালো তড়িৎ পরিবাহী, তার কারণ হলো কি, এতে কি আছে, বন্ধনের ইলেকট্রন সমূহ, গতিশীল ইলেকট্রন, শক্তিশালী কার্বন কার্বন বন্ধন এবং শক্তিশালী কার্বন কার্বন দ্বিবন্ধন। বলছে গ্রাফাইট ভালো তড়িৎ করতে পারেন কি, এর বন্ধনের ইলেকট্রন আছে, এর গতিশীল ইলেকট্রন আছে, এর শক্তিশালী সিগমা বন্ধন আছে কার্বন কার্বন, আর শক্তিশালী ইলেকট্রন কখনকে তড়িৎ করতে পারে, তড়িৎ করার বিষয় দুটো, একটা হচ্ছে ইলেকট্রন আর আয়ন। তড়িৎ করে কে, করে ইলেকট্রন অথবা আয়ন। কোথাও যদি জলীয় দ্রবণে বা তরলে যে আয়ন থাকে সে তড়িৎ করতে পারে, আর নর্মাল অবস্থায় যদি কঠিন অবস্থায় থাকে তার মধ্যে ইলেকট্রন যদি কি থাকে, ইলেকট্রন যদি ফ্রি ইলেকট্রন, অর্থাৎ ফ্রি ইলেকট্রন মানে সেটা যদি গতিশীল ইলেকট্রন হতে পারে, সে যদি গতিশীলতা পেতে পারে, গতিশীলতা পেতে পারে, এরকম ইলেকট্রন থাকলে সেটি তড়িৎ পরিবহন করতে পারে। তাই আমাদের গ্রাফাইট কেন তড়িৎ করতে পারে, গ্রাফাইটের আমরা বন্ধন যদি দেখি, এটা গ্রাফাইটকে sp2 হাইব্রিডাইজড হয়, গ্রাফাইটের প্রত্যেকটা কার্বন কি sp2 হাইব্রিডাইজড হয়, এবং গ্রাফাইটের প্রত্যেকটা একটা স্তর বেসে থাকে, এবং প্রতিটি স্তরের মধ্যে ডিফারেন্স হয় 0.34 অ্যাংস্ট্রম মতো থাকে। এবং এই গ্রাফাইটের কী থাকে, যেহেতু sp2 হাইব্রিডাইজড তাই এর মধ্যে একটা পাই বন্ধন উপস্থিত থাকে, পাই বন্ধন উপস্থিত থাকার জন্য
পাই ইলেকট্রনগুলো দুর্বলভাবে আবদ্ধ থাকে। এই দুর্বলভাবে আবদ্ধ পাই ইলেকট্রনগুলো খুব সহজেই মুভ করতে পারে। এই মুভ করতে পারার জন্য গতিশীল ইলেকট্রনের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেজন্য উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ। আশা করা যাচ্ছে। আর এই পেপারে একটা কোশ্চেন রয়েছে, কিন্তু তার আগে আমি কিছু কথা বলতে চাই। কথা হচ্ছে, যদি ভিডিও ক্লাস ভালো লাগে, মানে এই যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তোমাদের সেমিস্টার 1-এর জন্য যে এমসিকিউ রয়েছে, 35টা করে এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ সলভ পেপার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই তোমরা ফিডব্যাক জানাবে কমেন্ট বক্সে। এবং এই রকম ভিডিও সলিউশন পেতে, অর্থাৎ প্রত্যেকটা মডেলের ভিডিও সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের কতটুকু এটা হেল্পফুল করছে বা হেল্প করছে কতটুকু, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো নেক্সট কত নম্বর কোশ্চেন? 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন এবং লাস্ট কোশ্চেন বলেছে, ড্যাশ ধাতুটির সঙ্গে সিও এর বিক্রিয়ায় ধাতব কার্বনের যৌগ তৈরি হয় না। মানে কোন ধাতু কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে ধাতব কার্বনের তৈরি করে না? কারণ কি? এবার দেখো কোশ্চেন অপশান দেখে রেখে এনআই আছে, এনএ আছে, এফি আছে, সিও আছে। তো এনআই, এফি, সিও প্রত্যেকটা এই তিনটে কি? এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। এরা কি? ডি ব্লক এলিমেন্ট। আর এ কি? এনএ হচ্ছে এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্ট এবং এই অত্যন্ত কী হয়? অত্যন্ত সক্রিয় হয় এবং এস ব্লক এলিমেন্ট হওয়ার জন্য। এবং এনএ কী করে? এনএ সিওর সাথে কার্বনিল তৈরি করে না, ধাতব কার্বনিল তৈরি করে না। তাই উত্তর হচ্ছে আমাদের এনএ, অপশান বি হচ্ছে উত্তর 35 নম্বরের। এই হলো আজকে শেষ কোশ্চেন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকম চ্যাপ্টার ওয়াইজ বা মডেল ওয়াইজ ভিডিও সলিউশন পেতে। এবং আমি চেষ্টা করব আরও ভিডিও সলিউশন করে তোমাদের সাহায্য করার জন্য। থ্যাংক ইউ। স্টে হ্যাপি অ্যান্ড